হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। সো আজকে আমরা তোমাদের জন্য নেক্সট একটা টপিকের উপরে নিয়ে চলে এসেছি 50টা কোশ্চেন, যেটা হচ্ছে কি আমাদের ইকোনমিক্স, যেটার উপর অনেক দিন ধরে তোমাদের প্রচুর ডিম্যান্ড ছিল। যেটার জন্য কয়েকদিন ধরে স্টুডেন্টরা বারবার ডিমান্ড করে যাচ্ছে যে স্যার ইকোনমিক্সের পরের পার্ট নিয়ে আসুন। এর আগেও আমি ইকোনমিক্সের একটা মক টেস্ট দিয়েছিলাম 50টা কোশ্চেনের, তো সেখানে স্টুডেন্টদের খুব ভালো রেসপন্স পাওয়া গিয়েছিল এবং কন্টিনিউয়াসলি তারপরের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছে যে স্যার ইকোনমিক্সের নেক্সট পার্ট কিন্তু চাই, ইকোনমিক্সের এরকম আরও কোশ্চেন চাই। তো সেই জন্য একদম হিউজ পাবলিক ডিমান্ডে আমি ইকোনমিক্সের একটা পার্ট এখানে নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু ভালো ভালো কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো তার আগে তোমাদের বলে দিই যে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু WBCS প্রিলি 2021কে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেটাতে 50% ডিসকাউন্ট চলছে এবং এই রিসেন্ট 1 মার্চ কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছে। এবং তোমরা অলরেডি সকলেই জানো যে আমাদের কিন্তু WBCS এক্সাম পোস্টপন্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই অফারটাকে তোমরা অবশ্যই অ্যাভেল করতে পারো। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের যেহেতু এখনও হাতে যথেষ্ট টাইম আছে, তাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই কোর্সটাকে গ্র্যাব করো। ওকে, তো নেক্সট এবার আজকে প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে, পিপল এনগেজড ইন হুইচ সেক্টর অফ ইকোনমি আর কল্ড রেড কলার ওয়ার্কার্স। কোন সেক্টরে হচ্ছে থাকলে তাকে রেড কলার বলা হয়ে থাকে? সেটা হচ্ছে অপশান এ, প্রাইমারি অ্যাক্টিভিটিসের সঙ্গে যদি এনগেজ থাকে তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার টু দ্য আউটডোর নেচার অফ দেয়ার ওয়ার্ক। তো দেখো এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এইগুলো তোমরা সকলেই জানো। প্রাইমারি ইকোনমিক সেক্টর হচ্ছে ফর এক্সাম্পল ধরো এগ্রিকালচার, যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল যে প্রোডাক্ট থাকে, যে নেচারের যে জিনিসপত্র আমরা পাই সেটার উপর ডিপেন্ড করে। সেকেন্ডারি কী হবে? এগ্রিকালচার, মিল্ক। সেকেন্ডারি কী হবে? সেকেন্ডারি ফর এক্সাম্পল ধরো ডেয়ারি প্রোডাক্ট, কি আমি সরাসরি ডেয়ারি প্রোডাক্ট পাচ্ছি না, আমি মিল্ক তৈরি করছি, মিল্ককে কাজে লাগিয়ে আমি বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্ট তৈরি করছি। ফর এক্সাম্পল আমার ধরো ছানা বা আমার হচ্ছে পনির, এই ধরনের যে জিনিসপত্রগুলো আমি করছি, বিক্রি করতে পারছি, সেটা কী হচ্ছে? সেটা হচ্ছে সেকেন্ডারি মধ্যে পড়ছে। ঠিক সেরকমভাবে টার্সিয়ারি যে পড়বে, টার্সিয়ারি হচ্ছে ধরো এবার ডেয়ারি প্রোডাক্টকে কাজে লাগিয়ে বা তার সঙ্গে অন্য কিছুকে কাজে লাগিয়ে ধরো কিছু একটা প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হচ্ছে সেটা হয়ে যাবে টার্সিয়ারি। কোয়াটারনারি কোথায় যাবে? কোয়াটারনারি হচ্ছে আমাদের যে ব্যাঙ্কিং সেক্টর, এগুলো হচ্ছে আমাদের কোয়াটারনারির মধ্যে পড়বে, ঠিক আছে? তো এইরকমভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি কিন্তু আমাদের ভাগ আছে ইকোনমির মধ্যে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনক্লুডেড ইন দ্য ইন্ডেক্স অফ 8 কোর ইন্ডাস্ট্রি। আমাদের যে 8 কোর ইন্ডাস্ট্রি থাকে তার মধ্যে কোনটা কোনটা ইনক্লুডেড? এই যে নিচে অপশানগুলো আছে, আমি আবারও আগে তোমাদেরকে বলছি, যেহেতু 50টা কোশ্চেন করাতে হবে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে এগোবো। যদি তোমাদের কারোর মনে হয় স্পিড খুব বেশি হচ্ছে, তোমাদের হাতে অপশান আছে, তোমরা প্লিজ 0.75x স্পিডে দেখে নাও। তোমাদের বারবার করে বলছি, ঠিক আছে? কারণ নাহলে কী হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আমাকে 50টা কোশ্চেন তোমাদের সঙ্গে ভালো করে আলোচনা করতে হবে, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে এগোচ্ছি। তার কারণ ফাস্ট ফরওয়ার্ড মোডেও কিন্তু অনেকে করে নিচ্ছে ক্লাস, তাহলে যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো তোমাদের হাতে অপশান আছে, তোমরা স্লো ডাউন করে দেখে নাও ভিডিওটা। এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। কী হয়ে যাবে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? অপশান ডি। তার মধ্যে কী কী পড়ছে? 1, 2, 4 ক্রুড অয়েল, সিমেন্ট এবং কোল। 8 কোর ইন্ডাস্ট্রিজের মধ্যে তাহলে কী কী পড়ছে? 8 কোর ইন্ডাস্ট্রিজের মধ্যে পড়ছে দেখো, ইলেকট্রিসিটি, স্টিল, রিফাইনারি প্রোডাক্টস, ক্রুড অয়েল, কোল, সিমেন্ট, ন্যাচারাল গ্যাস অ্যান্ড ফার্টিলাইজার্স, ঠিক আছে? বেসিক্যালি আমাদের যে PSUsগুলো থাকে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, বা সবথেকে বড় বড় যে সমস্ত প্রফিটেবল যে কোম্পানিগুলো থাকে, সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো প্রোডাকশান করে থাকে, সেইগুলোর মধ্যে কে পড়ে? সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই 8 কোর ইন্ডাস্ট্রিজ পড়ে। যেমন ধরো স্টিল ধরো টাটা স্টিল উৎপাদন করছে। ইলেকট্রিসিটির তো প্রচুর আছে, এখানে আমাদের WBSEDCL আছে, এছাড়া বিভিন্ন আছে ইলেকট্রিসিটি প্রডিউস করছে, ঠিক আছে? আমাদের রিফাইনারি প্রোডাক্টসের মধ্যে হচ্ছে আমাদের কি পেট্রোলিয়াম থেকে যে সমস্ত রিফাইনারি প্রোডাক্টস পাওয়া যায় সেইগুলো পড়ছে। ক্রুড অয়েল, কোল, এগুলো তো তোমরা সকলেই জানো, এগুলো হচ্ছে আমাদের NTPC, ONGC, এরা তো আছে, ঠিক আছে? NTPC হচ্ছে ইলেকট্রিসিটি, ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন। NTPC হচ্ছে ইলেকট্রিসিটি। ক্রুড অয়েলের মধ্যে পড়ছে কি? IOCL,
HPCL এরা কী করছে, এরা হচ্ছে কোলের এর মধ্যে পড়ছে, ক্রুড অয়েলের মধ্যে পড়ছে, ন্যাচারাল গ্যাসের মধ্যে পড়ছে, কি ন্যাচারাল গ্যাসের মধ্যে পড়ছে ONGC। তো এইগুলো কি, এগুলো সব হচ্ছে আমাদের কয়লার যে আছে, কয়লাতে আমরা সকলেই জানি কোল ইন্ডিয়া। এইগুলো কি, এগুলো হচ্ছে সব পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। পিএসইউর আন্ডারে সব হচ্ছে মহারত্ন বা নবরত্ন কোম্পানির মধ্যে পড়ছে। সেইগুলোই কী হয়ে থাকে, সেইগুলোই বেসিক্যালি হচ্ছে আমাদের 8 কোরের মধ্যে পড়ে, মানে যেগুলো সব থেকে বেশি প্রফিটেবল, সব থেকে যে সমস্ত জিনিসগুলো প্রফিট দেয় সরকারকে, তারাই হচ্ছে এর আন্ডারে পড়ে। নেক্সট 3 নম্বর কোশ্চেন। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সানরাইজ ইন্ডাস্ট্রি? সানরাইজ ইন্ডাস্ট্রি টার্মটা দ্বারা কী বোঝানো হয়ে থাকে? সানরাইজ ইন্ডাস্ট্রি দ্বারা বোঝানো হয়ে থাকে যে এখানে কোনটা, এ টার্ম ইউজ ফর এ সেক্টর দ্যাট ইজ জাস্ট ইন ইটস ইনফ্যান্সি বাট শোজ প্রমিস অফ র্যাপিড বুম। মানে কি, মানে এটা সবে এখন শুরু হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে এর প্রচুর স্কোপ আছে এবং প্রচুর প্রফিট দিতে পারে। ফর এক্সাম্পল ধরো, এখন একটা খুব ভালো এক্সাম্পল ধরো, সাপোজ ইন্ডিয়াতে কোনো কোম্পানি, আমাদের এই ইলন মাস্কের স্পেসএক্সের মতো কোনো কোম্পানি কী বললো, আমি মার্সে হচ্ছে তোমাদেরকে ফর এক্সাম্পল পর্যটন, ঠিক আছে, আমি মঙ্গল গ্রহে পর্যটনের জন্য আমি নিয়ে যাব তোমাদেরকে। এটা কি, এটা এখন আমাদের যদি ইন্ডিয়াতে হয়, লোকে কী বলবে, এটার এখন তো কিছু নেই, কিন্তু নিয়ার ফিউচার আজকে 50 বছর বা 100 বছরে কিন্তু এটা খুব বুম করবে। তো এই রকম হচ্ছে কিছু আমরা এক্সাম্পল দিলাম। তো এই রকম যে সমস্ত ইন্ডাস্ট্রি থাকে, যেগুলোর এখন হয়তো একদম জাস্ট ইনিশিয়াল পর্যায়ে আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী হবে, পরবর্তী ক্ষেত্রে হচ্ছে আমার হাই গ্রোথ রেট হবে, হাই ডিগ্রি অফ ইনোভেশন, মানে সেখানে নতুন নতুন অনেক ইনোভেটিভ জিনিস আমরা করতে পারবো, এবং যথেষ্ট পাবলিক অ্যাওয়ারনেস থাকার ফলে সেখানে ইনভেস্টাররাও যথেষ্ট অ্যাট্রাক্ট হবে এবং অনেক বড় বড় কোম্পানি আছে সেখানে তাদের টাকা ইনভেস্ট করবে। এই ধরনের ইন্ডাস্ট্রিকে বলা হয়ে থাকে সানরাইজ ইন্ডাস্ট্রি। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ইফ টেকেন বাই গভর্নমেন্ট উইল বুস্ট দি ইন্ডিয়ান ইকোনমি? ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করা, যেটা এখন খুবই দরকার, কারণ ইন্ডিয়ান ইকোনমির অবস্থা খুবই খারাপ পোস্ট করোনা, মানে পোস্ট কোভিডে সবারই অবস্থা খারাপ, তার মধ্যে ইন্ডিয়ার অবস্থা তো একদম খুবই খারাপ। পেট্রোল ডিজেলের দাম কত বাড়ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে। ইভেন কি এলপিজির যে সাবসিডি, এলপিজি সাবসিডির পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এখানে কী কী করা যেতে পারে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 3টে। ওপেনিং আপ দ্য ইন্স্যুরেন্স সেক্টর টু এনআরআইজ, প্রমোশন অফ SMEs অ্যান্ড ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখানে ওটা সম্বন্ধে লিখে দেওয়া আছে, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিও। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডিফাইন্স দ্য টার্ম মনোপসনি? তোমাদের আগে দিন আমি মনোপলি বলেছিলাম, আজকে আমরা দেখবো মনোপসনি কি? মনোপলি আমরা কি বলেছিলাম? মনোপলি আমরা বলেছিলাম যে একজনই সেলার থাকবে, একজনই প্রডিউসার থাকবে। ফর এক্সাম্পল, এক সময় ছিল কি আমাদের এই এয়ারটেল, ভোডাফোন এসব ছিল না, শুধু BSNL ছিল যে আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করতো, বা আমাদের টেলিকমিউনিকেশান সেক্টর মানে ফোন প্রোভাইড করতো। মানে কি, তখন হচ্ছে BSNL একাই রাজত্ব করতো, এটা হচ্ছে কি মার্কেটে মনোপলি। এবার যেটা বলছে মনোপসনিটা কি? মনোপসনি হচ্ছে এ সিঙ্গেল বায়ার সাবস্টেন্সিয়ালি কন্ট্রোলিং দ্য মার্কেট। এখানে কি প্রডিউসার অনেকে আছে কিন্তু বায়ার একজন, এবার বায়ার একজন থাকা মানে সেও কিন্তু মার্কেটকে কন্ট্রোল করবে। তার কারণ কি, ধরো কোনো একটা প্রোডাক্ট 4-5টা কোম্পানি তৈরি করছে, কিন্তু সেটার বায়ার আছে একজনই, মানে সেটাকে কাজে লাগাতে পারছে ঠিকঠাকভাবে, বা রেগুলারলি হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টে হচ্ছে সে কিনছে কোম্পানির কাছে যাতে কোম্পানির প্রফিট হয়, সেরকম বায়ার আছে একজন। এবার সে মার্কেটকে কন্ট্রোল করতে পারবে কীভাবে? ফর এক্সাম্পল, বায়ার হয়তো কোনো একটা জিনিসের দাম সেট করেছে 10 টাকা, যে কোম্পানি হয়তো কোনো একটা জিনিসের দাম সেট করেছে 10 টাকা, বায়ার বলছে না আমি 10 টাকায় নেবো না, আমি 8 টাকায় কিনবো, কোম্পানি দিতে বাধ্য। তার কারণ কোনো একটা কোম্পানি বললো যে আমি 10 টাকায় দেবো, আমি 8 টাকায় দেবো না, আমি 10 টাকাতেই দেবো, মার্কেটে আর কোনো বায়ার নেই। ওই বায়ার কী করবে, অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে তাদের মধ্যে দেখা গেলো কিছু কোম্পানি, ফর এক্সাম্পল তো 60% বা 70% কোম্পানি বললো যে না না আমরা 8 টাকাতেই দেবো, তাহলে ওরা 30% যারা আছে ওরা কিনতে চাইছে না, ওদের কাছ থেকে নিতে হবে না, তুমি সেই যে প্রোডাক্টটা তোমার ধরো 30% কোম্পানি যে প্রোডাক্টটা তোমাকে দিত সেটাও আমাদের কাছ থেকে নিয়ে নাও, আমরা তোমাকে 8 টাকাতেই দেবো। তাহলে এক্ষেত্রে কী হয়ে গেল, বায়ার কী করলো, যে 8 টাকা ঠিক করেছিল সেই 8 টাকাতেই জিনিস কিনলো। মাঝখান থেকে যে কোম্পানিগুলো বললো যে 30%, ফর এক্সাম্পল 30% কোম্পানি হয়তো বললো যে না আমি 8 টাকাতে দেবো না, আমি 10 টাকাতেই দেবো, তাদের কী হলো, প্রোডাক্ট সেলই হলো না, তাদের পুরো লস খেয়ে গেল। তার কারণটা কি, তাদের বায়ার আর নেই তাদের কাছে, বা থাকলেও যারা আছে তারা খুব ইনসিগনিফিক্যান্ট, খুব কম পরিমাণে কেনে,
তাদের কাছে বিক্রি করে তাদের প্রফিট হবে না। আর অন্যান্য যে 70% যে ছিল কোম্পানি ছিল যারা 8 টাকাতে বিক্রি করছিল, ওরা কী করলো 8 টাকাতেই বিক্রি করে দিল। 8 টাকাতে বিক্রি করে সে কী করলো, প্রফিট করে নিল, কারণ তার বেশি প্রোডাক্ট বিক্রি হলো। এবার এখানেও একটা জিনিস দেখো, এখানেও কোম্পানি যে বায়ার আছে সে যদি বলে যে ঠিক আছে আমি ওই 30% জিনিস যে আমার ওই কোম্পানির কাছ থেকে নেওয়ার কথা ছিল সেটাও আমি তোমাদের কাছ থেকে কিনবো, আমাকে তোমরা 8 টাকার জায়গায় 7.5 টাকা করে দাও, কারণ আমি তোমাদের কাছ থেকে বেশি মাল কিনছি। সেখানেও কোম্পানির কিছু করার থাকবে না, সেও বাধ্য হয় তখন 10 টাকার যেটা ও প্রাইস ট্রেড ঠিক করেছিল সেটাকে 7.5 টাকাতেই বিক্রি করবে। তাহলে অটোমেটিক কী হবে, অটোমেটিক যে একজনই যদি মার্কেটে বায়ার থাকে সে কী করবে, পুরো মার্কেটটাকে কন্ট্রোল করতে শুরু করবে। ঠিক আছে, তাহলে তোমাদের আগের দিন বলেছিলাম যে মনোপলিতে কী হয়, সিঙ্গেল ফার্ম দ্যাট প্রডিউসেস গুডস উইথ নো ক্লোজ সাবস্টিটিউশন। অলিগোপলিতে কী হয়, অলিগোপলিতে হচ্ছে ফিউ ফার্মস মানে একাধিক ফার্ম ডমিনেট করে। হোয়েন এ মার্কেট ইজ শেয়ার্ড বিটুইন এ ফিউ ফার্মস ইট ইজ সেড হাইলি কনসেন্ট্রেটেড। অলিগোপলিতে কী হয়, একাধিক থাকে। মনোপলিতে একজন প্রডিউসার থাকবে, অলিগোপলিতে একাধিক প্রডিউসার থাকবে। আর মনোসনিতে কী থাকবে, মনোসনিতে হচ্ছে একজনই বায়ার থাকবে, বায়ারও একজন থাকবে, একজনই থাকবে জিনিসপত্র কিনছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন পাবলিশেস দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ইন ইন্ডিয়া? কে করে এটা? এটা করে হচ্ছে আমাদের অপশান এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়াও আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটর কিছু কিছু কোম্পানি আছে, যেমন আরবিআই, সেবি, পিএফআরডিএ, আইআরডিআই, ইনক্লুডিং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এরা কী করে, এরা হচ্ছে পিরিয়ডিক এক্সারসাইজ করে থাকে ফর রিভিউইং দ্য নেচার, ম্যাগনিটিউড অ্যান্ড ইমপ্লিকেশন অফ risks that may have a bearing on the macroeconomic environment, financial institution, market and infrastructure. তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারলে এখানে কি বলতে চাইছে। নেক্সট হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইকোনমিক সেন্সাস। ইকোনমিক যে সেন্সাস হয়ে থাকে আমাদের, মানে যেমন পপুলেশন সেন্সাস হয়ে থাকে সেরকম ইকোনমিকেরও সেন্সাস হয়ে থাকে, সেইটা সংক্রান্ত কোন ঘটনাটা এখানে ঠিক হবে বা কোন কথাটা এখানে ঠিক হবে, প্রযোজ্য হবে, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে অপশান এ। অপশান এটাই শুধুমাত্র এখানে সঠিক হবে। ইট ইজ কন্ডাক্টেড বাই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা অ্যাকচুয়ালি কারা করে থাকে, অ্যাকচুয়ালি করে থাকে যেটা হচ্ছে মসপি, মানে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, টু প্রোভাইড aggregated information on various operational and structural aspects of all establishments in the country. নেক্সট 8 নম্বর কোশ্চেন, এগেন এইগুলোর মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে? এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, অপশানগুলো তোমরা ভিডিও পজ করে পড়ে নিও। সঠিক উত্তর হবে আমাদের অপশান সি, অর্থাৎ 1, 2, 3 সবগুলোই সত্যি। জিএনপি ইজ ইকুয়ালস টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা একদম সত্যি ঘটনা। নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাজ এ ফ্যাক্টর কস্ট ইজ ন্যাশনাল ইনকাম, এবং ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম ইজ ইকুয়ালস টু নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইসেস প্লাস আদার কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো প্রত্যেকটা কিন্তু একদম সঠিক। তার কারণ আমরা জানি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি কি, ইট ইজ দ্য এস্টিমেট অফ টোটাল ভ্যালু অফ অল ফাইনাল প্রোডাক্টস অ্যান্ড দ্য সার্ভিসেস টার্নড আউট ইন এ গিভেন পিরিয়ড বাই দ্য মিনস অফ প্রোডাকশন ওন বাই দ্য কান্ট্রিজ অফ রেসিডেন্ট। আর নেট ন্যাশনাল, এটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আর এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট কি, ইট ইজ এ ফ্যাক্টর কস্ট অলসো নোন অ্যাজ বা অলসো কল্ড অ্যাজ ন্যাশনাল ইনকাম। নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট এ ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু দ্য সাম টোটাল অফ দ্য ভ্যালু এডেড অ্যাট ফ্যাক্টরি কস্ট অর নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টরি কস্ট অ্যান্ড নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ওকে, এনএনপি তোমরা পরে দেখতে পাবে, আমাদের এনএনপির মতো একটা আছে এনডিপিও, এই হ্যাঁ এনডিপিও একটা আছে যেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এটা পাওয়া যায়। তাহলে এখানে আমরা কী কী টার্ম পেলাম, জিএনপি আর এনএনপি, এরপরে আমরা আবার এনডিপিও পাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন। এখানেও দেখো, এখানেও হচ্ছে তোমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে এবং কোনটা সঠিক উত্তর সেটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে, এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, অনলি ওয়ান। কারণ 2 নম্বর অপশানে কী বলা হয়েছে, 2 নম্বর অপশানে বলা হয়েছে যে রিয়েল জিডিপি ক্যান নেভার বি মোর দেন নমিনাল জিডিপি, যেটা পুরোপুরি ভুল। ঠিক আছে, রিয়েল জিডিপি কিন্তু নমিনাল জিডিপির থেকে বেশি হতে পারে। কখন? আমার ধরো জিডিপি সেট করার জন্য একটা বেস ইয়ার করা হয়, ঠিক করা হয়।
ঠিক আছে, আমার যদি কারেন্ট ইয়ারে কী বলা আছে দেখো, কারেন্ট ইয়ারে যদি আমার ইফ দ্য প্রাইসেস ইন দ্য কারেন্ট ইয়ার আর লেস দেন দ্য প্রাইস ইন দ্য বেস ইয়ার, আমার রানিং ইয়ারে বা এখন যে বছরটা চলছে সেখানে যদি আমার প্রাইসেসটা বেস ইয়ার যেটাকে আমি ধরেছি তার তুলনায় কমে যায়, সেক্ষেত্রে আমার নমিনাল জিডিপি কিন্তু রিয়েল জিডিপির থেকে কম হয়ে যাবে। অর্থাৎ কখনোই কম হতে পারে না, এটা কিন্তু মিথ্যে কথা, ফলস হয়ে যাবে স্টেটমেন্টটা। নেক্সট হচ্ছে দ্য নেট ভ্যালু অফ জিডিপি আফটার ডিডিউসিং দ্য ডেপ্রিসিয়েশন ফ্রম জিডিপি, এটাই তোমাদের বলছে না, সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ডেপ্রিসিয়েশন মানে কি? ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমাদের প্ল্যান্ট এবং মেশিনারির যে চার্জেস থাকে, মানে কোনো কিছুকে গিয়ে মানে ধরো কোনো কিছুকে ট্রান্সপোর্ট করা, মেশিনারি কোনো কিছু প্রোডাকশনের জন্য মেশিনারি তার যে খরচা, এগুলো সব কিসের মধ্যে পড়ছে? এগুলো সব ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। জিডিপি থেকে সেটা বাদ দিলে আমরা পাই এনডিপি। নেক্সট হচ্ছে দ্য ভ্যালু অফ এনএনপি অ্যাট দ্য প্রোডাকশান পয়েন্ট ইজ কল্ড। প্রোডাকশান যখন সবে শুরু হচ্ছে সেই প্রোডাকশান পয়েন্টে এনএনপি তোমরা অলরেডি জানো, আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট, তোমাদের একটু আগেই বললাম এনএনপিটা। এ দেখো একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। যখন আমি ফ্যাক্টর কস্টে সেটাকে তুলনা করছি এনএনপিটাকে, তখন সেটাকে বলেছে ন্যাশনাল ইনকাম। এখানে বলেছে প্রোডাকশান পয়েন্টে এনএনপিটাকে কী বলা হয় থাকে, প্রোডাকশান যখন সবে হচ্ছে। আর আমাদের এনএনপিটা সবসময় মনে রাখবে কি, এনএনপিটা হচ্ছে আমাদের ডোমেস্টিক তো যেটা ইনকাম হচ্ছে, ঠিক আছে, টোটাল অফ দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ফ্যাক্টর কস্ট অর নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের এখানে যে সমস্ত প্রোডাকশান হচ্ছে দেশের মধ্যে সেটা তো হচ্ছেই, প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অ্যাব্রড থেকে যে নেট ফ্যাক্টর ইনকামটা হচ্ছে সেটাকে দুটোকে যোগ করে আমরা কী পাই? দুটোকে যোগ করে আমরা পাই নেট ন্যাশনাল প্রোডাক্ট। এইগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি একদিন একটা ছোটো থিওরি ক্লাস নিয়ে নেবো, এই জিডিপি, এনডিপি, এনএনপি, জিএনপি কী সব তোমাদেরকে বুঝিয়ে দেবো জিনিসগুলো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা কি হচ্ছে, নেট ভ্যালু অফ জিডিপি আফটার ডিডিউসিং দ্য ডেপ্রিসিয়েশন ফ্রম দ্য ভ্যালু অফ এনএনপি অ্যাট দ্য প্রোডাকশান পয়েন্ট ইজ কল্ড কি, এটাকে বলা হয়ে থাকে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। সেম জিনিস, ঠিক আছে। এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কী জিনিস? সেটা হচ্ছে প্রোডাকশান পয়েন্টে যেটা এনএনপি থাকে সেটাই হচ্ছে আমাদের এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটা তোমাদের এক্ষুনি আমি বলছিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নেক্সট কোশ্চেন হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। এখানে এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো, এই কোশ্চেনে যে টার্মগুলো এখানে ইউজ করা হয়েছে সেই টার্মগুলো তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে। কী বললাম যে এখানে যে টার্মগুলো ইউজ করা হয়েছে সেই টার্মগুলো কিন্তু তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে, অতএব সাবধান, ঠিক আছে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, শুধুমাত্র 1 নম্বর। কী বলা হয়েছে? হোয়াইল ক্যালকুলেটিং জিএনপি, ইনকাম জেনারেটেড বাই ফরেনার্স ইন এ কান্ট্রি ইজ টেকেন ইন্টু কনসিডারেশন। 2 নম্বরটা কী বলেছে? হোয়াইল ক্যালকুলেটিং জিএনপি, ইনকাম জেনারেটেড বাই ন্যাশনালস অফ এ কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি ইজ টেকেন ইন্টু অ্যাকাউন্ট। 2 নম্বরটা ভুল। দুটোর মধ্যে পার্থক্যটা কী দেখো, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, ওকে আচ্ছা এখানে তোমাদের একটু প্রথমে বলে দিই একটু ভুল আছে, উত্তরটা এখানে অপশান এ না অপশান বি হবে। 2 নম্বরটা সত্যি, যখন জিএনপি ক্যালকুলেট করা হয় ইনকাম জেনারেটেড বাই ন্যাশনালস অফ এ কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি ইজ টেকেন ইন্টু অ্যাকাউন্ট, মানে এনআরআই। কী বলেছে? বাই ন্যাশনালস, ন্যাশনালস মানে আমাদের এখানকার যারা হচ্ছে অধিবাসী আর কি, অফ এ কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি, কিন্তু তারা কি আমাদের বাইরে গিয়ে, দেশের মানুষ কিন্তু দেশের বাইরে গিয়ে যে টাকাটা ইনকাম করছে সেই ইনকামটাকে কিন্তু কাউন্ট করা হয়ে থাকে জিএনপির মধ্যে। কোনটাকে কাউন্ট করা হয় না? ইনকাম জেনারেটেড বাই ফরেনার্স ইন এ কান্ট্রি, না আমাদের দেশে যদি এসে কোনো ফরেনার কাজ করে যদি কোনো ইনকাম করে থাকে সেটাকে কিন্তু কনসিডারেশনের মধ্যে রাখা হয় না জিএনপিতে। ফরেনার যদি ট্রাভেল করতে আসে সেক্ষেত্রে সে যে টাকাটা স্পেন্ড করছে সেটা অবশ্যই আমাদের এখানে এর মধ্যে পড়ছে, মানে আমাদের ইনকামের মধ্যে পড়ছে। কিন্তু কোনো ফরেনার আমাদের দেশে এসে জব করছে বা কিছু একটা করছে, করে সে ইনকাম করছে, সেই ইনকামটা কিন্তু আমাদের জিএনপিতে ক্যালকুলেট করা হয় না। তাহলে অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা একটু ভুল আছে, নট অপশান এ, অপশান বি। পরিষ্কার বলা আছে দেখো, ইনকাম জেনারেটেড বাই ফরেনার্স ইন এ কান্ট্রি ইজ নট টেকেন ইন্টু কনসিডারেশন। ওকে নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হোয়েন ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টেড ফ্রম জিএনপি দ্য নেট ভ্যালু ইজ, যখন ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট করা হয় কী থেকে? জিএনপি থেকে, তখন তার সেটাকে কী বলে? সেটাকে বলা হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। যেমন জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা কী পাই? এনডিপি।
ঠিক সেই রকমভাবে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাই কি এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ? আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ কি? আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এখানে এটা কি, যে সিচুয়েশন হোয়েন আনএমপ্লয়মেন্ট বেনিফিটস ডিসকারেজ দ্য আনএমপ্লয়েড টু গো টু ওয়ার্ক। ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি, আমাদের যেটা এখন দেওয়া হচ্ছে বেকার ভাতা, তো বেকার ভাতার পরিমাণটা খুব বেশি নয়, তাই কিন্তু সাপোজ ধরো বেকার ভাতার পরিমাণটা যদি এমন হয়ে যায়, সাপোজ ধরো বেকার ভাতাই তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে মাসে ফর এক্সাম্পল ধরো 7 থেকে 8,000 টাকা, ঠিক আছে, 7 to 8K তোমাকে বেকার ভাতা দিয়ে দিচ্ছে। এবার তুমি কি ভাবছো যে আমার ঘরে বসে, ফর এক্সাম্পল ঘরে বসে আছি, আমি আমার পড়াশোনা চালাচ্ছি বা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, বা ধরো তুমি এমনি ঘরে বসে আছো, তুমি 7-8,000 টাকা হাতে পাচ্ছ, যেটাতে তোমার ধরো একটা ব্যাচেলার ছেলের মাসে 7 থেকে 8,000 টাকায় মোটামুটি তার সংসারের মানে সংসারের নয় সরি, তার নিজের যে খরচাপাতি, সে যদি বাইরে কোথাও থেকেও থাকে, ধরো সাপোজ ঘরে থাকে না, সে বাইরে কোথাও থাকে, 7 থেকে 8,000 টাকায় সে ম্যানেজ করে নিতে পারবে। তাহলে সে কী বলবে, সেক্ষেত্রে কিছু কিছু মানুষের মেন্টালিটি থাকতে পারে যে আমি চাকরি করার দরকারই নেই, আমার বেকার ভাতার টাকা দিয়েই তো হয়ে যাচ্ছে। তো এইটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ, যেখানে আনএমপ্লয়মেন্টদেরকে এত বেশি বেনিফিট দিয়ে দেওয়া হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি জব করতে যেতেই চাইছে না, ঠিক আছে, তারা এটা ভাবছে যে এটাই তাদের কাছে যথেষ্ট ভালো, 7 থেকে 8,000 টাকা দিলে আমার যথেষ্ট, সরকারও টাকা বেঁচে যাচ্ছে। কারণ সেই ছেলেটাকে যদি আমি মানে সরকার যদি এমপ্লয়েড করে বা সরকারি চাকরি দেয়, সেখানে তাকে মিনিমাম 20-25 হাজার টাকা দিতেই হবে সরকারি চাকরি হলে, বা মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা তাকে দিতে হবে, সরকারি চাকরিতে তার নিচে স্যালারি হয় না, সেখানে 7 থেকে 8,000 টাকায় সরকারের কাজ চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাকে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ। এটা সম্বন্ধে এখানে লিখে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিও, পড়ে নিও। নেক্সট 15 নম্বর কোশ্চেন হচ্ছে, বলা হচ্ছে কি, এ ক্যাটাগরি অফ আনএমপ্লয়মেন্ট রিস্ক অ্যারাইজিং ফ্রম দ্য মিসম্যাচ বিটুইন দ্য জব অ্যাভেলেবল ইন দ্য মার্কেট অ্যান্ড দ্য স্কিলস of the available workers in the market, which type of unemployment is this? এটা কী ধরনের আনএমপ্লয়মেন্ট, মানে কি আমার যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে স্কিল সেটটা দরকার, সেই স্কিল সেটটা যখন একজন স্টুডেন্ট পাস আউট করে বেরোচ্ছে, তার মধ্যে সেটা থাকছে না, একটা গ্যাপ তৈরি হচ্ছে, সে অ্যাকচুয়াল তার যে থিওরিটিক্যাল নলেজ আছে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটার মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটাকে যে কারণে সে জব পাচ্ছে না, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় থেকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, যেটা এখন আমাদের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ইঞ্জিনিয়ার যদি কেউ থেকে থাকো এখানে, তারা বুঝতে পারবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে, যে যেখানেই তারা জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, সেখানে কী হচ্ছে, এক্সপিরিয়েন্স চাইছে। এক্সপিরিয়েন্স কেন চাইছে, তার কারণ যারা কোম্পানি, তারাও জানে যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যা শেখানো হচ্ছে, সেখান থেকে ধরো এখন তো মানে কী বলবো, মানে ব্যাঙের ছাতার মতো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মুড়িমুড়কির মতো স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং করে বেরোচ্ছে, কিন্তু তাদের মধ্যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ফিল্ডে তার যে কাজটা এক্সিকিউট করার জন্য যে স্কিল সেটটা দরকার, সেটা কিন্তু কলেজে কোথাও শেখানো হয় না, যেটা আমাদের এডুকেশন সিস্টেমের একটা খুব বড় ফল্ট। ওকে, যে কারণে কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট এত বেড়ে যাচ্ছে। এমন নয় যে তারা মানে আনঅর্দি মানে তাদেরকে শেখানোই তো হচ্ছে না, শেখালে তারা শিখবে কোন দিক থেকে, এটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক, আবার এসে গেছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলোর মধ্যে আমাদের যেটা সঠিক, এখানে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অনলি 2। পভার্টি লাইন এস্টিমেশন ইন ইন্ডিয়া ইজ বেসড অন ইনকাম লেভেল, সেটা মোটেই নয়, এটা কোনোদিনই সঠিক নয়, কিন্তু আমাদের এস্টিমেশন কে করে পভার্টি লেভেলের, সেটা হচ্ছে আমাদের নীতি আয়োগ। নেক্সট 17 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম। পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম সম্বন্ধে বেশ কিছু স্কিমস আছে, সেগুলো সম্বন্ধে কোনটা সঠিক, এখানে তোমাদের 17 নম্বর কোশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নাইদার 1 নট 2, কোনোটাই সঠিক নয়, ঠিক আছে। এই দুটো স্কিম সম্বন্ধে আমরা একটু সঠিক কি দেখে নিই। অন্নপূর্ণা স্কিম বলা হচ্ছে কি, দেখো, দিস স্কিম ওয়াজ স্টার্টেড বাই গভর্নমেন্ট ইন 1999 to 2000 টু প্রোভাইড ফুড to senior citizens who cannot take care of themselves and not under the National Old Age Pension Scheme and who have no one to take care of in their village, মানে তার কোনো বাড়ির লোকও সেরকমভাবে কেউ নেই, সে কোনো পেনশন পাচ্ছে না, কারণ সে কোনো পেনশন স্কিমের আন্ডারে নেই, এখন সরকার আর পেনশন দেয় না গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে, পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। মোস্ট প্রবলি 2013 বা 15 পরে যতজন এমপ্লয়েড হয়েছে তাদেরকে কী করতে হয়, তাদেরকে ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের আন্ডারে আনা হয়েছে। সরকার কোনো রকম করে আলাদা করে পেনশন দেয় না, এবং তাদের হচ্ছে
সেরকমভাবে থাকার কোনো জায়গা নেই, তাদের জন্য এটা করা হয়েছে কি অন্নপূর্ণা স্কিম। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। এটা কি? ইট ইজ ফোকাস অন ফ্রেশ এন্ট্রান্ট টু দ্য লেবার মার্কেট, স্পেশালি লেবার মার্কেট অ্যান্ড ক্লাস 10 and 12 ড্রপ আউটস। ক্লাস 10-12 ড্রপ আউট যারা লেবার মার্কেট বা লেবার হিসেবে কাজ করে তাদের সমৃদ্ধির জন্য কী করা হয়েছে? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। নেক্সট 18 নম্বর কোশ্চেন, দ্য ইউজুয়াল স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট ইজ ক্যালকুলেটেড উইথ রেফারেন্স টু এ পিরিয়ড অফ। কিসের পিরিয়ডে সেটা হচ্ছে করা হয়? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ইয়ারলি। রিলেটিভ প্রপার্টি রেফার্স টু এ সিচুয়েশন হোয়ার, রিলেটিভ প্রপার্টি বা আপেক্ষিক দারিদ্রতা কাকে বলা হয়ে থাকে? আপেক্ষিক দারিদ্রতা বলা হয়ে থাকে অপশান এ, রিলেটিভ পভার্টি ইজ হোয়েন হাউস হোল্ডস রিসিভ 50% লেস দেন অ্যাভারেজ হাউস হোল্ড ইনকাম, সো দে ডু হ্যাভ সাম মানি বাট স্টিল নট এনাফ মানি টু অ্যাফোর্ড এনিথিং অ্যাবাভ দ্য বেসিক্স। দিস টাইপ অফ পভার্টি ইজ অন দি আদার হ্যান্ড চেঞ্জেবল ডিপেন্ডিং অন দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের যত যে ভারতে ধরো 130 কোটি মানুষ আসছে, তাদের ধরো অ্যাভারেজ হাউস হোল্ড ইনকাম, মানে একটা বাড়িতে ধরো অ্যাভারেজ হয়তো 3 থেকে 4 জন আমার মেম্বার থাকবে, 3 থেকে 4 জন মেম্বারের মোটামুটি অন এভারেজ আমাদের ভারতীয়দের ইনকাম কত, তার 50% তুলনায়, তার অর্ধেকের তুলনায় যদি কম হয়ে থাকে কোনো হাউস হোল্ড যে থাকে তাদের ইনকাম, তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলে রিলেটিভ প্রপার্টি। আপেক্ষিক দারিদ্রতা কেন আপেক্ষিক? তার কারণ এটা হচ্ছে আমাদের দেশের ইকোনমিক গ্রোথের উপর ডিপেন্ড করে বাড়া কমা হতে থাকে। আমাদের ধরো সাপোজ 20,000 হচ্ছে কি আমাদের অ্যাভারেজ হাউস হোল্ড ইনকাম, কারো যদি হচ্ছে তোমার কি হয় লেস দেন হচ্ছে 10,000 ইনকাম হয়ে থাকে, তখন তাদেরকে কী বলো? রিলেটিভ প্রপার্টি। কিন্তু এবার ধরো এই 20,000টা যদি ইকোনমিক ডিক্লাইনেশনের কারণে কমে যদি 18,000 হয়ে যায়, তখন কী হবে? তখন হচ্ছে 10,000 যদি কারো 10,000-এর জায়গায় যদি কারো 9,000 ইনকাম হয়ে থাকে, তখনও কি তাকে রিলেটিভ পভার্টির আন্ডারে ফেলা যাবে না? কারণ 17,500-এর যে অর্ধেক 8,500, তার তুলনায় 9,000টা বেশি। তো এটাকেই বলা হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে আমার রিলেটিভ পভার্টি। 20 নম্বর কোশ্চেন, ইউজ অফ এনার্জি রিকোয়ার্ড অ্যাজ এ মেজার অফ পভার্টি ইন ইন্ডিয়া ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম বাই। এটা প্রথম কে করেছিলেন? প্রথম এটা করেছিলেন যে ইউজ অফ এনার্জি রিকোয়ারমেন্টস অ্যাজ এ মেজার অফ পভার্টি, মানে তার একজন সাধারণ মানুষের প্রতিদিন যে পরিমাণ বা যত ক্যালোরি খাবার প্রয়োজন, পুষ্টিকর খাবার প্রয়োজন, সেটাও সে পাচ্ছে না, বা তার তুলনায় কতটা কম পাচ্ছে, তার উপর ডিপেন্ড করে দারিদ্রতার মেজারমেন্ট করেছিলেন কে? সেটা হচ্ছে অপশান বি, Dandekar and Rath. Dandekar and Rath in 1971 used a daily intake of 2,250 calories per person to define the poverty line of India, and they concluded the study that 40% of rural residents and 50% of urban residents were below the poverty line in 1960 to 61. রুরাল এরিয়াতে তুলনামূলক কম, আরবান এরিয়াতে কিন্তু বেশি পভার্টি লাইনের নিচে, কারণ আরবান এরিয়াতে সব জিনিসের খরচাপাতি বেশি হয়ে থাকে। সেখানে তুমি সেম পরিমাণ টাকা যদি ইনকাম করো, তাহলে কিন্তু তোমার শহরে তুমি যে লাইফস্টাইল লিড করবে, গ্রামে কিন্তু তার থেকে বেটার লাইফস্টাইল তুমি লিড করতে পারো। এটা কিন্তু ঘটনা। সবসময় টাউনে এসে গেলে বা অনেকের টেন্ডেন্সি থাকে যে আমি বিদেশে চলে গেলে, ফরেনে চলে গেলে আমার লাইফস্টাইল বেটার হয়ে যাবে, তা নয়। সেখানে তুমি যেমন ডলারে ইনকাম করবে বিদেশে গিয়ে, তোমার খরচাটাও কিন্তু ডলারেই হবে। সেই জিনিসটা যেন মাথায় থাকে। এটা অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে যে ফরেনে চলে গেলে আমার লাইফস্টাইল খুব বেটার হয়ে যাবে, উল্টোটাও হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, উল্টোটাই হয়। ইন্ডিয়াতে সে যে লাইফস্টাইলটা লিড করছিল, ফরেনে গিয়ে কী হয়, তার টাকা যেমন বাড়ে, খরচাও সেই হারে বেড়ে যায়। খরচাও হচ্ছে আমাদের ইন্ডিয়ার তুলনায়, ওখানে যেমন ইন্ডিয়ার তুলনায় হচ্ছে ডলারটা 70 গুণ হয়ে যায়, ঠিক সেরকম এই ইন্ডিয়ার তুলনায় এতে আমেরিকাতে চলে গেলে খরচাটাও হচ্ছে 25-30 গুণ বেড়ে যায়। ঠিক আছে, আলটিমেট কী হয়ে যায়? আলটিমেট কিন্তু লাইফস্টাইলে এমন কিছু চেঞ্জ আসে না, অনেক সময় লাইফস্টাইল আরও খারাপ হয়ে যায়। নেক্সট হচ্ছে কি? নেক্সট বলা হচ্ছে এগেন মনরেগা। মনরেগা মানে হচ্ছে আমাদের 100 দিনের প্রকল্প। ঠিক আছে, মনরেগা মানে আমাদের 100 দিনের যে কাজ, সেই 100 দিনের কাজ সংক্রান্ত কোন স্টেটমেন্টটা এখানে সঠিক নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 2 অনলি। একমাত্র 2 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক। দ্য স্কিম ওয়াজ লঞ্চ ইন 2007। বাকি সমস্তগুলোই কি? বাকি সমস্তগুলোই হচ্ছে ভুল। তার কারণ ইট ইজ দ্য এমপ্লয়মেন্ট স্কিম দ্যাট ওয়াজ লঞ্চ ইন 2005 টু প্রোভাইড সোসাইটি security by guaranteeing a minimum of 100 days paid work per year to all the families whose adult members opt for unskilled labor intensive work। ঠিক আছে, তো এটা 2005-এ করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল সবাইকে বছরে 364 দিনের মধ্যে 365 দিনের মধ্যে মিনিমাম 100 দিনের কাজ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে দেওয়া হবে।
Next question, which of the following 5-year plan worked on the motive removal of poverty and attainment of self-reliance? অলরেডি তোমাদের আগের দিন আমি বলে দিয়েছি এটার উত্তর অপশান বি, ফিফথ 5-year প্ল্যান। এটা আমি এখানে ডিসক্রাইব করছি না, এটা আগের দিন হয়ে গেছে কোশ্চেনটা। The very first 5-year plan of India was based on the model of again Harrod and Domar model, Harrod and Domar model, ঠিক আছে। Which of the following scheme or initiatives were not launched by নীতি আয়োগ? এইগুলোর মধ্যে কোনটা, এই যে স্কিমগুলো আছে এগুলোর মধ্যে কোনটা নীতি আয়োগ লঞ্চ করেনি? সেটা হচ্ছে অপশান ডি, অনলাইন পোর্টাল এনসিওর। এনসিওর সম্বন্ধে দেখে নেওয়া যাক। এনসিওর কি? এনসিওর হচ্ছে ন্যাশনাল লাইভস্টক মিশন, ইডিইজি। এই পোর্টাল ডেভেলপের নাবার্ড, এটা কে করেছে? নট নীতি আয়োগ, এটা করেছে নাবার্ড। অ্যান্ড অপারেটেড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ডেয়ারিং অ্যান্ড ফিশারিজ। ইট ওয়াজ লঞ্চ বাই মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। এটা করেছে কি? এটা করেছে নাবার্ড, নট নীতি আয়োগ। হু গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য 5-year প্ল্যানস অফ ইন্ডিয়া? কোশ্চেন রিপিট হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই রিপিট হচ্ছে কোশ্চেনগুলো। সেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এগ্রিকালচারাল সেক্টরস ইজ কাভার্ড আন্ডার দ্য মার্কেট ইন্টারভেনশন স্কিম অফ গভর্নমেন্ট বা এমআইএস স্কিম? ঠিক আছে, এই এমআইএসের সঙ্গে গুলিয়ে ফেলো না। এমআইএস আবার ব্যাংকে একটা হয়ে থাকে মান্থলি ইনকাম স্কিম, এটা সেটা নয়। এটা হচ্ছে মার্কেট ইন্টারভেনশন স্কিম। এটা কিসের ওপর হয়েছিল? সেটা হচ্ছে আমাদের অপশান সি, হর্টিকালচারের উপরে। এটা কি বলাচ্ছে? এটা হচ্ছে MIS scheme is a price support mechanism implemented on the request of state governments. It is for the procurement and of perishable and horticulture commodities in the event of a fall in market prices. যদি মার্কেট প্রাইস আমার কোনো কারণে কমে যায়, আমার যাতে পুরোপুরিভাবে হর্টিকালচার ইন্ডাস্ট্রি ভেঙে না পড়ে, সেই জন্য একটা সাপোর্ট মেকানিজম ইমপ্লিমেন্ট করা হয়েছিল। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে মার্কেট ইন্টারভেনশন প্রাইস স্কিমের মাধ্যমে। The price at which government purchase food grains for maintaining the public distribution system and for building up buffer stocks are known as, ঠিক আছে। আমাদের হচ্ছে গভর্নমেন্ট যে কী করে খাদ্যশস্য কিনে থাকে কৃষকদের কাছ থেকে চতুর্দিকে ডিস্ট্রিবিউট করার জন্য, যেটা বেসিক্যালি মিডল ম্যানদের মাধ্যমে হয়ে থাকে। চাষিরা তো গিয়ে করতে পারে না, মিডল ম্যানদের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। যেটা চাষিরা সরাসরি কোথায় করে? অনেক সময় সবজি মান্ডি, কৃষক বাজার, এই সমস্ত জায়গা থেকে এগুলোতে কী হয়? এগুলোতে চাষিরা সরাসরি এসে বিক্রি করে, লোকাল চাষিরা। কিন্তু ধরো আমার হরিয়ানার যে গম তৈরি হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলে আসবে, সেটার জন্য কি দরকার? মিডল ম্যান যে ট্রান্সপোর্ট করতে পারবে। তারা গভর্নমেন্টের আন্ডারেই কাজ করে, ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকেই কাজ করে। তারা কী করে? ফুড গ্রেন চাষ করে, কিনে নিয়ে ডিস্ট্রিবিউট করে। তো এটাতে হচ্ছে কে থাকে? যে প্রাইস এটা করে থাকে সেটা কি? সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়ে থাকে প্রক্রিওরমেন্ট প্রাইসেস। কি বলা হয়? প্রক্রিওরমেন্ট প্রাইসেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইন দ্য ফার্স্ট টু ইম্পোজ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া? এগ্রিকালচারের উপর ইনকাম ট্যাক্স প্রথম কোন স্টেটে এসেছিল? সেটা হচ্ছে আমাদের বিহারে প্রথম করা হয়েছিল। At present, agriculture is subject to two direct taxes, and they are agricultural income tax and land tax. They are levied by the state governments, and Bihar was the first state in India to levy a tax on agriculture income in 1938. তার আগে অবধি এগ্রিকালচারের মাধ্যমে যে ইনকাম হতো কৃষকদেরকে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হতো না, যেটা আমার মনে হয় এখনও দেওয়া উচিত, মানে ছাড় দিতে পারলে ভালো, কারণ কৃষকরা অলরেডি অনেক সাফার করে। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টগুলোর মধ্যে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা তোমাদের সঠিক হবে? এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সঠিক হবে আমাদের অপশান এ। অপশান এ 1 হচ্ছে শুধুমাত্র সঠিক হবে। এখানে কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন ইয়ার 1965, কিন্তু এগ্রিকালচারাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অ্যাসাইন দ্য এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এটা কিন্তু পুরোপুরি ভুল। এটা কে করে থাকে? এটা করে থাকে ফাইন্যান্স কমিশন। অ্যাসাইন দ্য এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স টু স্টেটস অফ ইন্ডিয়া, কে করে থাকে? ফাইন্যান্স কমিশন এটা করে থাকে। নেক্সট, হুইচ এজেন্সি ইজ রেসপন্সিবল ফর দ্য প্রকিউরমেন্ট, ডিস্ট্রিবিউশন, স্টোরেজ ফর ফুড গ্রেন প্রোডাকশন ইন ইন্ডিয়া? এক্ষুনি যেটা বলছিলাম প্রকিউরমেন্ট প্রাইস, এটা কারা করে থাকে? এটা করে থাকে হচ্ছে আমাদের FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা করে থাকে। অ্যান্ড ইট ওয়াজ স্ট্রাকচার আন্ডার ফুড কর্পোরেশন অ্যাক্ট অফ 1964। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোঅপারেটিভ সোসাইটিস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ ফার্টিলাইজার? প্রোডাকশন ফার্টিলাইজারের জন্য, মানে সারের উৎপাদনের জন্য কোন কোঅপারেটিভ সোসাইটি দায়ী? সেটা হচ্ছে আমাদের অপশান বি, ইফকো। হু অ্যাপ্রুভস দ্য ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইসেস বা FRP অফ সুগার কেন? এটা কে করে থাকে? সুগার কেনের প্রাইস
দিয়ে থাকে কে, সেটা হচ্ছে অপশান এ, ক্যাবিনেট কমিশন অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ফলোয়িং টপ রাইস প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া? এটা তোমরা নিজেরা দেখবে, দেখে হচ্ছে ভিডিও পজ করে দেখবে, দেখে নিজে সাজিয়ে আমি ডাইরেক্ট তোমাদের বলে দিচ্ছি। সব থেকে বেশি তো সবাই জানো, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, 15.3 মিলিয়ন টনস অ্যাকর্ডিং টু 2016-17 রিপোর্ট। এটাই লেটেস্ট রিপোর্ট, আর এর থেকে লেটেস্ট রিপোর্ট আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকো জানিও আমাকে। তবে আমার মনে হয় না অর্ডারটা খুব একটা চেঞ্জ হবে। উত্তরপ্রদেশ 13.75, পাঞ্জাব, তারপর উড়িষ্যা, তারপর বিহার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর কমার্শিয়াল ক্রপস ইন ইন্ডিয়া? এগুলোর মধ্যে কমার্শিয়াল ক্রপ কোনটা? সেটা হচ্ছে অপশান সি, 1, 2 and 3 অনলি। মাস্টার্ড, টোব্যাকো, জুট হচ্ছে আমাদের কমার্শিয়াল ক্রপ। হুইট ইজ নট আ কমার্শিয়াল ক্রপ, ইটস আ ফুড গ্রেন। When the cash reverse ratio cash reserve ratio CRR is increased by RBI, it will CRR বা ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কী জিনিস জানো কি? এটা হচ্ছে তোমার একটা রুল আছে যে ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা থাকে, জমা হয়, আমরা ব্যাংকে গিয়ে টাকাটা যে জমা রাখি, সেটা পুরোটা ব্যাংক নিজের ভল্টে রাখতে পারে না, তার একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআইকে দিতে হয়। এবং কতটা পার্সেন্টেজ, 5% না 6% না 10%, কতটা পার্সেন্ট ব্যাংকের টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতেই হবে বাধ্যতামূলক, সেই পরিমাণটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। তো সিআরআর যখন ইনক্রিজ হয় তখন কী হয়? ডিক্রিজ দ্য সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি। তখন কী হয়ে যায়? আমাদের ইকোনমিতে মানি সাপ্লাইটা কী হয়ে যায়? কমে যায়। কারণ কি, ক্যাশ রিজার্ভ রেশিও যদি বাড়িয়ে দেয় তখন কী হবে? বেশি বেশি টাকা আরবিআইয়ের কাছে চলে যাবে, তাহলে ব্যাংকের কাছে টাকা কম থাকবে আর মানুষকে সে লোনও কম দিতে পারবে তুলনামূলকভাবে। তখন মার্কেটে কী হবে? টাকা খুব বেশি লিকুইড ক্যাশ থাকবে না। When RBI increases the CRR, fewer funds are available with banks as they have to keep larger portion of their cash in hand with RBI. বেশিরভাগ টাকাটা কী করে? তাদেরকে ধরে রাখতে হয়, আরবিআইয়ের কাছে জমা দিতে হয়। Thus, hike in CRR leads to an increase of interest rates on loans provided by banks. তাহলে অটোমেটিক কী হবে? যেহেতু কম পরিমাণ টাকা আছে, সেই কম পরিমাণ টাকা থেকে ব্যাংকে প্রফিট করতে হবে, সেই জন্য কী করবে? লোন সে দেবে, কিন্তু লোনে ইন্টারেস্টের রেট অনেক হাই করে দেবে, যাতে সেই কম পরিমাণ টাকা থেকেও সে প্রফিট তুলতে পারে। অ্যান্ড রিডাকশান ইন সিআরআর সাকস মানি আউট অফ দ্য সিস্টেম, কজিং এ ডিক্রিজ ইন দ্য মানি সাপ্লাই। এবং সিআরআরকে যদি কমিয়ে দেওয়া হয় তখন কী হবে? আমাদের হচ্ছে কি, সাকস আউট দ্য মানি আউট অফ সিস্টেম, মানে সিস্টেম থেকে, মানে আরবিআই এসবিআইয়ের কাছে টাকা থাকবে না, তখন পাবলিকের হাতে, মার্কেটে টাকা ঘুরে বেড়াবে। কারণ তখন কি, তখন ও ব্যাংক কী করবে? করে দেবে, টাকা যেহেতু বেশি আছে, ও কী যাবে? যত পারবো আমি ইনভেস্ট করবো কোথায়? ইনভেস্ট করবো আমি পাবলিককে লোন দেবো। পাবলিক যাতে বেশি করে লোন নেয়, কী বলে? লোনের ইন্টারেস্ট রেট কমাবে, বা যখনই লোনের ইন্টারেস্ট রেট কমে যাবে, পাবলিক কী করে? বেশি বেশি করে টাকা লোন নিতে থাকবে। তখনই কী হবে? মার্কেটে হচ্ছে আমাদের ক্যাশ বেশি ফ্লো হবে, এবং মার্কেটে যখনই ক্যাশ বেশি ফ্লো হবে তখন কী হবে? আমাদের প্রাইস হাইক, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কারণ যখনই মানুষের হাতে টাকা বেশি থাকবে, মানুষ বেশি বেশি করে জিনিস কিনবে, তখন কী হবে? ডিমান্ডের তুলনায় সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড আমার বেড়ে যাবে। যতটা সাপ্লাই হচ্ছিলো, মানুষ বেশি বেশি করে জিনিস কিনছে, আমার জাস্ট ডিমান্ড ছিল, তার তুলনায় ডিমান্ড বেড়ে গেল। সাপ্লাই আমার যেই কেসেই, তাহলে ডিমান্ড সাপ্লাই রেশিও কী হয়ে যাবে? কমে যাবে, মানে ডিসব্যালেন্স হয়ে যাবে। তখন কী হবে? প্রাইস হাইক, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কারণ সে কী করবে? না, যে সাপ্লাই করছে, সাপ্লায়ার দেখবে কি আমার কাছে এত কম পরিমাণ জিনিস আছে কিন্তু ডিমান্ড প্রচুর, সে কী করবে? বেশি টাকা দাও, যে বেশি টাকা দিতে পারবে সে জিনিস পাবে। সেই কারণে যখনই দেখা যায় মার্কেটে খুব বেশি টাকা ঘুরে বেড়াচ্ছে, আরবিআই কী করে? সঙ্গে সঙ্গে সিআরআরটাকে ইনক্রিজ করে দেয়, যাতে ব্যাংক কী করে? যাতে হচ্ছে মার্কেট থেকে টাকাটা আরবিআই টেনে নিতে পারে। নেক্সট হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো তোমরা যদি বলো আমি তোমাদের কমেন্ট করে জানাবে, এই জিনিসগুলো আমি তোমাদের একদিন ক্লাসে পড়াবো। খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো। ওপেন মার্কেট অপারেশন ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে অপশন বি, সেল অ্যান্ড পারচেস অফ বন্ডস অ্যান্ড সিকিউরিটিজ টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস বাই আরবিআই। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মানিটারি টুল। মানিটারি টুল এগুলোর মধ্যে কোনটা না? মানিটারি টুল এগুলোর মধ্যে কোনটা নয়? সেটা হচ্ছে আমাদের অপশান সি, ডেফিসিট ফাইন্যান্সিং। ঠিক আছে, ডেফিসিট ফাইন্যান্সিং হচ্ছে আমাদের নয়। সিআরআর কী জিনিস তোমরা জানো, ওপেন মার্কেট অপারেশন কী জিনিস তোমরা জানো। এসএলআরটা আমি তোমাদের এখন বলছি না, এসএলআরটা বলতে আমার সময় লাগবে, পরে একদিন বলে দেবো এসএলআরটা কী জিনিস। এসএলআরটাও ইন্টারেস্টিং একটা জিনিস, এই সিআরআর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, আর ওপেন মার্কেট অপারেশন এক্ষুনি বললাম। তো এগুলোর মধ্যে মানিটারি টুল কোনটা? সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি? ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে যখন আমাদের কী হয়ে যায়,
এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ, আমি যতটা রেভিনিউ কালেক্ট করতে পারছি ট্যাক্স থেকে তার থেকে আমার গভর্নমেন্টের খরচা বেশি হয়ে যাচ্ছে। তখন যে গ্যাপটা এসে যায়, যে আমার একটা গ্যাপ এসে যায়, সেটাকে তোমাকে ফিল আপ করতে হবে। সেটা কিসের মাধ্যমে ফিল আপ হয়? এক হচ্ছে বাই বরোয়িং ফ্রম পাবলিক, বাই সেল অফ বন্ডস, অর বাই প্রিন্টিং নিউ মানি। আইদার নিউ মানি প্রিন্ট করতে হবে, অথবা কী করতে হবে, পাবলিকদেরকে বন্ড সেল করতে হবে। গভর্নমেন্টের বন্ড কী হবে, পাবলিককে সেল করবে, পাবলিককে সেল করে সরকার টাকা তুলবে। এটাকে বলে কি? এটাকে বলে ডেফিসিট ফাইন্যান্সিং। নেক্সট 38 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর পোটেন্সিয়াল ইম্প্যাক্টস অফ সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি গভর্নমেন্ট সিকিউরিটিজকে সেল করতে শুরু করে তখন কি হবে? তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর, 2 অনলি। ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কী হবে? ইনক্রিজ করতে শুরু করবে। তার কারণ 1 নম্বরটা কেন ঠিক হবে না? 1 নম্বর ঠিক হবে না কারণ ইনক্রিজ ইন লিকুইডিটি ইন দ্য মার্কেট। মার্কেটে লিকুইডিটি থাকবে কী করে? সরকার কী করছে? তো বন্ড বিক্রি করছে টাকা ইনকাম করার জন্য। পাবলিক যখন বন্ডগুলো কিনবে সে তো টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দেবে, পাবলিকের হাতে টাকা থাকবে কোথায়? সে তো পাবলিক তো ইনভেস্ট করে দিচ্ছে টাকাটাকে, তাহলে মার্কেটে লিকুইডিটি থাকবে না। সেই জন্য অপশান এটা, মানে অপশান নাম্বার 1টা ভুল। ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কেন ইনক্রিজ হয়ে যাবে? তার কারণ হচ্ছে হোয়েন আরবিআই ফিলস দ্যাট দেয়ার ইজ এক্সেস লিকুইডিটি ইন দ্য মার্কেট, it resorts to sale of securities, thereby sucking out the rupees liquidity. Similarly, when the liquidity conditions are tight, RBI may buy securities from the market and thereby releasing the liquidity in the market. যখন আবার মার্কেট টাইট হয়ে যাবে তখন কি পুরো রিভার্স প্রসিডিওর। তখন ও কী করবে? তখন হচ্ছে আবারও পাবলিকের কাছ থেকে বন্ড কিনতে শুরু করবে সরকার। পাবলিক বলবে ঠিক আছে তোমার কাছে যে বন্ড আছে এই বন্ডের টাকাটা আমাকে দিয়ে দাও, আবার আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। বললো কী করে? আবার মার্কেটে হচ্ছে টাকাটা ফ্লো করতে শুরু করবে। ঠিক আছে, এইভাবে কী হয়? এইভাবে হচ্ছে প্রাইস হাইক, এগুলো সব জিনিসগুলো একে অপরের সঙ্গে রিলেটেড। একে কী হয়? প্রাইসটা যাতে ঠিক মেনটেন থাকে সেটাকে দেখাশোনা করে আরবিআই। এখানে হচ্ছে তোমার রিভার্স রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এগুলো সব কি একে অপরের সঙ্গে রিলেটেড। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য কমিটি অন ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস ওয়াজ হেডেড বাই। এটা কে করেছিল? এটা করেছিলেন স্যার রঘুরাম রাজন। রঘুরাম রাজন এটার হেড ছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যান্ডেট অফ কেভি কামাত কমিটি ফর্ম বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা কেন হয়েছিল? এটা কেন করা হয়েছিল? এটা কিন্তু কম্পারেটিভলি রিসেন্ট ঘটনা। সেটা হচ্ছে আমাদের অপশান এ, ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স অফ দ্য ফর রিস্ট্রাকচারিং অফ লোনস। কোন সময়? সেটা হচ্ছে প্যান্ডেমিকের পরে, কোভিড প্যান্ডেমিকের কারণে যে আমাদের মানে কি বলবো, আমাদের যে একটা ফাইন্যান্সে বড় আঘাত এসেছিলো, তারপরে লোনের ক্রাইটেরিয়াগুলোকে রিস্ট্রাকচার করার জন্য এটা করা হয়েছিল। এবং উনি কে ছিলেন? কেভি কামাত কে ছিলেন? চেয়ারম্যান, ফর্মার চেয়ারম্যান অফ আইসিআইসি ব্যাংকের ফর্মার সিইও। ঠিক আছে, আইসিআইসি ব্যাংকের ফর্মার সিইও, তিনি হচ্ছে এই কমিটির চেয়ারম্যান ছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং মার্কেট আর ইন্ডিপেন্ডেন্টলি রেগুলেটেড বাই ফরওয়ার্ড মার্কেট কমিশন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, কমোডিটি ফিউচার মার্কেট। কমোডিটি ফিউচার মার্কেট খুব ইন্টারেস্টিং জিনিস। কমোডিটি ফিউচার মার্কেট হচ্ছে কীরকম? যে এখানে কন্ট্রাক্ট হয়ে থাকে যে ভবিষ্যতে কোনো একটা জিনিস কেনা হবে, কিন্তু এখন থেকে প্রাইসটা ঠিক হয়ে থাকে। কি দেখো, কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস টু বাই অর সেল র মেটেরিয়াল অ্যাট এ স্পেসিফিক ডেট ইন দ্য ফিউচার অ্যাট এ পার্টিকুলার প্রাইস। ঠিক আছে, আগের থেকে ঠিক হয়ে থাকবে যে ওই আজকে 5 বছর পরে অমুক দিনে আমি কী করবো, এই প্রাইসে তোমাকে জিনিসটা বিক্রি করবো, সে মার্কেটের কন্ডিশন যাই থাকুক। এটাকে বলা হয় কি? কমোডিটি ফিউচার কন্ট্রাক্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স? ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট যেটাকে বলা হয়, যেটা এখন একটু ফ্যান্সি রূপে এসে গেছে জিএসটি হিসাবে, এটা সম্বন্ধে কোনটা সঠিক নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। ইট ইজ বেসিক্যালি এ সাবজেক্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট and only a facilitator for its successful implementation. তা মোটেই নয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, also known as GST in some countries, is a form of tax that is assessed incrementally. It is levied on the actual transaction value of a product or service at each stage of production, distribution or sale to the end of consumer. এখন দেখবে জিএসটি প্রচুর পড়ে কোনো একটা জিনিসের উপর। তার কারণ কি? তার কারণ প্রত্যেকটা আমার প্রোডাকশান করতে গেলে, ডিস্ট্রিবিউশন করতে গেলে, মার্কেটিং করতে গেলে সব ক্ষেত্রে জিএসটি ট্যাক্স দিতে হয় যারা কোম্পানিকে, সেই কারণে জিনিসের দাম এত বেশি হয়ে যায়। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অফ 1948। ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1 only. It is delineated the role of state in industrial development both as an entrepreneur and authority.
দু নম্বরটা ভুল, কারণ এখানে বলা আছে 8 ইন্ডাস্ট্রিজ আর ডেজিগনেটেড অ্যাজ কি ইন্ডাস্ট্রিজ অর বেসিক ইন্ডাস্ট্রিজ, মোটে নয় 6টা ইন্ডাস্ট্রিকে ডেজিগনেশন দেওয়া হয়েছিল। তো 6 ইন্ডাস্ট্রিজ ভিজ কোল, আয়রন, স্টিল, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ টেলিফোন, telegraph and wireless apparatus and mineral oil are designated as the key industries or basic industries। 8টাকে নয় 6টাকে দেওয়া হয়েছিল, যে কারণে ওটা ভুল। নেক্সট কোশ্চেন, এগেন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর তোমাদের কোনটা হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2 only। বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার আফটার চাইনা, মোটেই না, ঠিক আছে। 2 নম্বরটা কী বলেছে? ইন্ডিয়া অ্যাকসেপ্টস অল বাংলাদেশ প্রোডাক্টস ডিউটি ফ্রি এক্সেপ্ট অ্যালকোহল অ্যান্ড টেক্সটাইল, ঠিক, এটা সঠিক। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইনফ্লেশনারি গ্যাপ? ইনফ্লেশনারি গ্যাপ বলতে কী বোঝানো হয়ে থাকে? ইনফ্লেশনারি গ্যাপ বলতে বোঝানো হয়ে থাকে কি, যে দ্য ইনফ্লেশনারি গ্যাপ ইজ এ সিচুয়েশন হুইচ অ্যারাইজেস হোয়েন এগ্রিগেট ডিমান্ড ইন দ্য ইকোনমি এক্সিডস দি এগ্রিগেট সাপ্লাই অ্যাট দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। আমার যতটা সাপ্লাই হচ্ছে তার তুলনায় যদি আমার ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়, তখন কী হবে? তখনই হবে আমার ইনফ্লেশনারি গ্যাপ তৈরি হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেনশনড অথরিটিজ ইজ রেসপন্সিবল টু মেজার দ্য ইনফ্লেশন অফ ইন্ডিয়া? এতক্ষণ ধরে ইনফ্লেশন করে তো খুব চিৎকার করা হলো। ইনফ্লেশন অফ ইন্ডিয়াকে মেজারমেন্ট করে কে? সেটা হচ্ছে আমাদের অপশান বি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, মসপি, যেটা তোমাদের একটু আগেই বলেছিলাম। যেটাকে শর্টে কী বলা হয়? শর্টে বলা হয় মসপি। A situation in which the rate of inflation falls over a period of time is termed as, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে ডিসইনফ্লেশন, ঠিক আছে। যেখানে আমার রেট অফ ইনফ্লেশন কী হয়? একটা ফলস ওভার এ পিরিয়ড অফ টাইম, অ্যান্ড ডিফ্লেশন ইজ হোয়েন দ্য ওভারঅল প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি ফলস ফর এ পিরিয়ড অফ টাইম। ডিফ্লেশন কি? ডিফ্লেশন হচ্ছে যখন কোনো পুরো ইকোনমির যে প্রাইস লেভেল সেটাই কিছু টাইমের জন্য ড্রপ করে যায়, সেটাকে বলে ডিফ্লেশন। আর ডিসইনফ্লেশন মানে কি? ডিসইনফ্লেশন মানে হচ্ছে যে আমার ইনফ্লেশনের যে রেটটা সেটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য ড্রপ করে। ইনফ্লেশনের রেট, নট পুরো ইকোনমি ড্রপ করে গেলে সেটাকে বলা হচ্ছে ডিফ্লেশন। হুইচ অফ দ্য ফলোয়িং মেনশনড অথরিটিজ ইজ রেসপন্সিবল টু মেজার দ্য ইনফ্লেশন অফ ইন্ডিয়া? সরি, কোশ্চেন রিপিট হয়ে গেছে, অপশান বি সঠিক উত্তর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টু পেয়ার্স আস রেফার্ড অ্যাজ ব্রেটন উডস টুইন কাদেরকে বলা হয়? সেটা হচ্ছে অপশান এ, দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, নাও কল্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক, and the International Monetary Fund or IMF were established with different mandates as a result of Bretton Woods Conference in 1944। কাকে বলা হয়? একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক, একটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক। আজকে লাস্ট কোশ্চেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইজ এস্টাবলিশড বাই দি NDP বা নিউ ডেভেলপমেন্ট কে করেছিল? সেটা হচ্ছে ব্রিক্স নেশন। ব্রিক্স নেশনের মধ্যে কারা কারা পড়ছে? নাম থেকে বুঝতে পারছো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, ব্রিক্স নেশন। ওকে, তো আজকে এখানেই শেষ হয়ে গেল। দেখো তোমাদের টোটাল 50টা কোশ্চেন করানো হলো, আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। যতটা সম্ভব এক্সপ্লেনেশন আমি করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। অনেক কষ্ট করে খুঁজে এই স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের জন্য আনা হয়ে থাকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যদি MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ আপকামিং এক্সামস। প্রিপারেশান নিতে থাকো, হাতে সময় পেয়ে গেছে, তোমরা পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে, সো বি প্রিপেয়ার্ড। থ্যাংক ইউ।